ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে দেশে দেশে পালন হচ্ছে পবিত্র আশুরা। কাবুলে শিয়া মসজিদে হামলায় নিহত 14। পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধি এ অঞ্চলে উত্তেজনা বাড়াবে মন্তব্য ভারতের। কাশ্মীরের পাম্পুরে সরকারি ভবনে অভিযানে 2 জঙ্গি নিহত। মিয়ানমারের রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের সংঘর্ষ, 4 সেনা সদস্য সহ 12 জন নিহত। আলেপ্পোয় রুশ বিমান হামলায় নিহত অন্তত 25। সিরিয়া নিয়ে বিরোধের জেরে ফ্রান্স সফর বাতিল করলেন পুতিন। এবং এবার কংগ্রেস স্পিকার পল রায়ানকে দুর্বল ও অকার্যকর নেতা বললেন ট্রাম্প। হিলারির বিরুদ্ধে নতুন করে স্বজনপ্রীতির অভিযোগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। ভারত, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে পবিত্র আশুরা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইরাক আর ইরানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তবে কঠোর নিরাপত্তার মধ্যেই মঙ্গলবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিয়া মসজিদে হামলা হয়, যাতে নিরাপত্তা কর্মী সহ নিহত হন 14 জন। কান্না আর আহাজারিতে শোকাবহ পরিবেশ কারবালার প্রান্তর জুড়ে। 1300 বছর আগে ইয়াজিদ বাহিনীর নৃশংসতা স্মরণ করে এভাবেই পবিত্র আশুরা পালনে সমবেত হয় লাখ লাখ মানুষ। আইএসের ঘাঁটি এই দেশটিতে হামলার আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মসজিদে মসজিদে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। আমরা থিকার প্রদেশ থেকে আজ এখানে এসেছি। এখানে আসার আগে আমরা সবাই খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট আমরা। একই ধরনের শঙ্কা নিয়ে আশুরা পালন করছেন সিরিয়ার দামেস্কের শিয়ারা। টানা 4 বছর ধরে আইএস জঙ্গিদের অত্যাচারে বিপর্যস্ত তারা। এবারও তাদের মধ্যে শঙ্কা, না জানি কখন মিছিলে হামলে পড়বে জঙ্গিরা। একইভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইরানেও তাজিয়া মিছিল নিয়ে বের হয়েছেন হাজার হাজার শিয়াপন্থী। তেহরানে ইমাম হোসেন এবং তার 72 জন সঙ্গীকে নির্মমভাবে হত্যার সেই ইতিহাস মাতম করে সবাইকে জানানো হয়। পাশাপাশি দরিদ্রদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণের ব্যবস্থাও করা হয়। এদিকে পাকিস্তানের করাচি, ইসলামাবাদ, লাহোরেও চলছে আশুরা পালন। হৃদয় বিদারক সেই ইতিহাস স্মরণ করে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সবার নিরাপত্তা নিশ্চিতে সরকার এবার কার্যক্রমে কিছুটা কড়াকড়ি আরোপ করেছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি মিছিল বের করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। একই কায়দায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতেও পালন করা হচ্ছে আশুরা শোক। মহারাষ্ট্র, গুজরাট এবং কাশ্মীরে মিছিল বের করে শিয়াপন্থীরা। পুলিশ এবং সেনা টহল বাড়িয়ে নিরাপত্তা জোরদার করা হলেও মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে হামলা হয়, আর এতে হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। পুলিশের বক্তব্য, অন্তত 3 বন্দুকধারী মসজিদটিতে গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীরাও নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সময় সংবাদ। পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধি এ অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়াবে বলে জানিয়েছে ভারত। পাকিস্তানের সন্ত্রাসবাদে মদদ দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ার পরও রাশিয়া তাদের সঙ্গে যৌথভাবে সামরিক মহড়া চালিয়ে ভুল করেছে বলে মন্তব্য করেন মস্কোয় ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরণ। চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের বেলুচিস্তানে যৌথ মহড়া শুরু করে পাক ও রুশ সামরিক বাহিনী। এর মধ্যেই পাকিস্তানকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে নয়াদিল্লি। কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে হামলার পর পাক ভারত উত্তেজনার মধ্যেই জম্মু কাশ্মীরে একের পর এক হামলার ঘটনা ঘটছে। জম্মু কাশ্মীরের পাম্পুরে সন্ত্রাসীদের অবস্থান নেয়া সরকারি ভবনে তৃতীয় দিনের মতো নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। এ পর্যন্ত 2 জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভবনের ভেতরে আরও 1 অস্ত্রধারী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের এক শীর্ষ সাংবাদিককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার ও সাংবাদিক সংগঠন। অচিরেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে তারা। গত সপ্তাহে সংবাদ মাধ্যম ডন এর জ্যেষ্ঠ সাংবাদিক কাইরেল আলমেইদা একটি প্রতিবেদন করেন। সেখানে বলা হয়,
পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সেনাবাহিনীকে জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, অন্যথায় বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এর কয়েকদিন পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য অস্বীকার করা হয়। এর মধ্যে ভারতীয় গণমাধ্যম বলছে, ওই প্রতিবেদনে পাক সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের যোগসাজশ থাকার কিছুটা ইঙ্গিত পাওয়া যাওয়ায় সাংবাদিকদের ওপর কঠোর হচ্ছে সেদেশের কর্তৃপক্ষ। মিয়ানমারের রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে দেশটির 4 সেনাসহ 12 জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাখাইন প্রদেশের মাউংদাউং এলাকায় নিরাপত্তা বাহিনী টহল দেওয়ার সময় একদল সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হামলা চালায় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। দুপক্ষের গোলাগুলি শেষে নিরাপত্তা বাহিনীর 4 সদস্য সহ মোট 12 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। চলতি সপ্তাহে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় দেশটির 9 পুলিশ সহ 14 জন নিহত হয়। এরপর থেকে দেশটির সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 2012 সালে রাখাইন প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গায় শতাধিক রোহিঙ্গা মুসলিম নিহত হন। সিরিয়ার আলেপ্পোতে আবারও বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ভারী বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে নারী ও শিশুসহ নিহত হয়েছেন অন্তত 25 জন। রাশিয়ার বিরুদ্ধে আলেপ্পোয় যুদ্ধ অপরাধের অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ আদালতে এর তদন্তের দাবি জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এদিকে সিরিয়া নিয়ে বিরোধের জেরে আসন্ন ফ্রান্স সফর বাতিল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকদিন বিরতি দিয়ে মঙ্গলবার আবারও আলেপ্পোর পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি এলাকায় বিদ্রোহীদের অবস্থানে একযোগী বিমান হামলা চালায় রুশ বাহিনী। এসব হামলার বেশিরভাগই বুস্তান আল কাসার এবং ফারদোস এলাকায় চালানো হয় বলে জানায় পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এতে নারী ও শিশু সহ বেশ কয়েকজন হতাহত হবার খবর জানায় স্থানীয় গণমাধ্যম। এসব হামলার জবাব হিসেবে সরকার নিয়ন্ত্রিত আলেপ্পোর পশ্চিমাঞ্চলে সিরীয় সেনাদের লক্ষ্য করে গোলাবর্ষণ করে বিদ্রোহীরা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর রুশ বিমান হামলা যুদ্ধাপরাধের শামিল উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ আদালতে এর তদন্তের দাবি জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস বেকার। একই সঙ্গে সিরিয়ায় রুশ বিমান হামলার প্রতিবাদে লন্ডনের রুশ দূতাবাসের সামনে বিক্ষোভ করার জন্য প্রবাসী সিরীয়দের প্রতি আহ্বান জানান তিনি। সিরিয়ায় রাশিয়া যা করছে তা লোমহর্ষক, অত্যন্ত নৃশংস। শুধু আমার কাছে নয়, যুদ্ধবিরোধী যে কারো কাছেই তা বিভীষিকার মতো। প্রেসিডেন্ট পুতিন যদি এ ধরনের আগ্রাসন চালানোর মধ্য দিয়ে তাদের প্রাচীন ঐতিহ্য ও গৌরব পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করতে থাকেন, তবে আমি বলবো তিনি ভুল পথেই হাঁটছেন। এই যখন অবস্থা, তখন সিরিয়া সংকট নিরসনের উপায় বিষয়ে মতবিরোধের কারণে নির্ধারিত ফ্রান্স সফর বাতিল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, দুই নেতার মধ্যে আলোচনা সিরিয়া বিষয়ে সীমাবদ্ধ থাকবে। ফ্রান্স সরকার একথা জানানোর পরপরই সফর বাতিল করেন পুতিন। এর আগে সিরিয়ার আলেপ্পোতে বিমান হামলার জন্য রাশিয়া যুদ্ধাপরাধের অভিযোগের মুখে পড়তে পারে বলে গত সোমবার মন্তব্য করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্বার্থ রক্ষায় তাদের পরিকল্পনা বাস্তবায়নেই যুক্তরাষ্ট্র সিরিয়াকে দ্বিখণ্ডিত করতে চাইছে বলে অভিযোগ করেছেন লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহ। একই সঙ্গে সিরিয়ায় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র সহ ওই অঞ্চলে তাদের মিত্র রাষ্ট্রগুলোর নেই বলেও জানায় এই হিজবুল্লাহ প্রধান। অন্যয় কর্মকার, সময় সংবাদ। জঙ্গি গোষ্ঠী আইএস তাদের তথ্যমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে আবু মোহাম্মদ আল ফুরকান নামের ওই নেতা কবে নিহত হয়েছেন তা জানায়নি জঙ্গি গোষ্ঠীটি। পেন্টাগন অবশ্য গেল মাসে জানিয়েছিল সিরিয়ার রাক্কায় মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন আল ফুরকান। তখন জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়নি। আবারও বিবৃতিতে আইএস জঙ্গিদের এই শীর্ষস্থানীয় নেতা কোথায় নিহত হয়েছেন তা জানানো হয়নি। জঙ্গি গোষ্ঠীটির প্রচারণা প্রধান এই নেতা ডক্টর ওয়ালিল নামে পরিচিত ছিলেন। পেন্টাগন বলছে, আইএসের জ্যেষ্ঠ নেতারা একে একে মার্কিন বিমান হামলায় নিহত হচ্ছে, আর এতেই জঙ্গি গোষ্ঠীটির শক্তি কমে যাচ্ছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ম্যাথিউর প্রভাবে বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা। হাইতিতে কলেরার প্রাদুর্ভাব মোকাবেলায় 10 লাখ ভ্যাকসিন সরবরাহের ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
কংগ্রেস স্পিকার পল রায়ানকে রিপাবলিকান দলের দুর্বল এবং অকার্যকর নেতা বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার সমালোচনা করা অন্যান্য রিপাবলিকান নেতাদের তিনি উল্লেখ করেছেন দলের প্রতি বিশ্বাসভঙ্গকারী হিসেবে। অন্যদিকে উইকিলিক্সের নতুন ফাঁস করা ইমেইলের বক্তব্য প্রচারিত হবার পর আবারও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান জাতীয় কমিটির সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন মার্কিন নারীরা। এই তরুণীদের দাবি, দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্পের মনোনয়ন প্রত্যাহার করা হোক। বিভিন্ন সময় নারী বিদ্বেষী মন্তব্য, বিশেষ করে নারীদের নিয়ে তার সাম্প্রতিক অরুচিকর মন্তব্যের টেপ ফাঁস এবং শিশু ধর্ষণের মামলার পর ট্রাম্পের প্রতি নারীদের ঘৃণা তীব্র আকার ধারণ করেছে। এই বিক্ষোভ যেন তারই প্রতিফলন। Donald Trump is a sexual predator and the Republican Party ট্রাম্প একজন যৌন নিপীড়নকারী। এমন একটা দানবকে মনোনয়ন দেওয়ার দায়ভার রিপাবলিকান পার্টিকেই নিতে হবে। দলের চেয়ারম্যান রিন্স প্রিবাস এবং স্পিকার পল রায়ানের উচিত এখনই ট্রাম্পের মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেয়া। and Speaker Paul Ryan need to unendorse Donald Trump. যদিও কংগ্রেস স্পিকার রিপাবলিকান নেতা পল রায়ান এর মধ্যেই বলেছেন তিনি ট্রাম্পের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করবেন না, তবে ট্রাম্পের পক্ষে বা বিপক্ষেও কোনো মন্তব্য করবেন না। এমন মন্তব্য করায় ট্রাম্পের সঙ্গে রায়ানের দূরত্ব বেড়েছে। তবে তা নিয়ে মোটেও উদ্বিগ্ন মনে হয়নি ট্রাম্পকে, বরং এ দূরত্ব ঘোচানোর পরিবর্তে রায়ানকে দুর্বল এবং অকার্যকর নেতা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। টুইটার বার্তায় তিনি যেসব রিপাবলিকান নেতা ট্রাম্পের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন এসব নেতা দলের প্রতি অবিশ্বস্ত, এরা হিলারির থেকেও কুটিল ও জটিল। এদিকে রয়টার্সের নতুন জরিপে 8 পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন হিলারি। তবে এতে করে ডেমোক্রেটদের মধ্যে আনন্দের চেয়ে উদ্বেগ দেখা দিয়েছে বেশি। কারণ হিসেবে তারা বলছেন এতে করে হিলারি জিতবে ভেবে ভোটের দিন অনেকেই হিলারিকে ভোট দিতে যাবেন না, কিংবা দোদুল্যমান ভোটাররা শেষমেশ ট্রাম্পকেই ভোট দিয়ে বসবেন। এদিকে উইকিলিক্স 2 দফায় হিলারির প্রচারণা চেয়ারম্যান জন পডেস্টার 4000 গোপন ইমেল ফাঁসের বিষয়টি তদন্ত করছে এফবিআই। তবে পডেস্টার ধারণা এর পেছনে রুশ হ্যাকারদের হাত রয়েছে। এদিকে ক্লিন্টন ফাউন্ডেশনের কিছু ইমেইলে দেখা গেছে হিলারির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থাকাকালীন বিল ক্লিন্টনের স্বজন বা বন্ধুরা যেসব আবেদন পাঠাতো সেগুলো অগ্রাধিকার পেত। 2010 সালে হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে সহায়তা প্রকল্পের চুক্তি পেতে বিল ক্লিন্টনের বন্ধুরা নিজেদের পরিচয় দিতেন সংক্ষেপে FOB বা ফ্রেন্ডস অব বিল হিসেবে। ট্রাম্প এ বিষয়টি উল্লেখ করে এর তদন্তের দাবি জানান। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ভারতের উত্তরপ্রদেশে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতার মধ্যে আগ্নেয়াস্ত্র ও গুলি ছোড়ার অপরাধে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উত্তরপ্রদেশে এই ভিন্নধর্মী পূজার আয়োজন করেছে দেশটির হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। আগ্নেয়াস্ত্রের বিধ্বংসী শক্তির হাত থেকে রক্ষা পেতে এবং দেবতাদের পুরা কাহিনীর স্মরণে এই পূজা আয়োজনের দাবি করে তারা। পরে আয়োজক দলের 2 সদস্যকে গ্রেফতার ও তাদের রাইফেল জব্দ করে পুলিশ। আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা জানান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। মর্তের সব অশুভ শক্তিকে বিনাশ করে মানবজাতির কল্যাণে দেবী দুর্গার আরাধনার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রে পালন হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। নিউ ইয়র্কের ব্রুকলিন, জ্যামাইকা সহ বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার বিজয়া দশমীতে দেবী দুর্গার কাছে জঙ্গি ও উগ্রবাদীদের সমূলে বিনাশ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশায় প্রার্থনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। নিউ ইয়র্ক থেকে টিএ মামুনের ছবি নিয়ে যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে পালন করা হলো শারদীয় দুর্গা উৎসব। বাংলাদেশ পূজা সমিতি, সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, জ্যাকসন হাইট পূজা ফাউন্ডেশন, ওম শক্তি মন্দির ও ইস্টকোট দুর্গোৎসব সহ নিউ ইয়র্কের কয়েক ডজন পূজা মণ্ডপে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। কর্মব্যস্ত প্রবাসেও জাঁকজমক আয়োজন আর উৎসব আনন্দে ছিল না কোনো ঘাটতি। দুর্গোৎসবে দেশ আর স্বজনদের জন্য প্রার্থনা করেন সবাই। নেক্সট ইয়ার আবার আসবে মা, বাট মা সবার জন্য, সবাই শান্তিতে থাক, সুখে থাক, এটাই আমাদের কাম্য। মা যাতে আবার মঙ্গল মতো পরের বছর আমাদের কাছে আসে সেই আশীর্বাদ চাচ্ছি। বাংলাদেশের মতো আমরা পুজো উদযাপন করতে পারছি, এটা মানে খুবই ভালো লাগছে, আমরা খুব আনন্দিত। সিঁদুর খেলা আর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। স্মরণকালে
এবারই প্রথম দেবী দুর্গা মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে এবং ফিরছিল ঘোড়ায় চড়ে। তবু তিনি দুর্গতি নাসিনী, আর তাই অসুরকে বধের মতোই সমাজের অশুভ শক্তিকে বিনাশ করে সম্প্রীতি, শান্তি এবং সমৃদ্ধির জন্য তার কাছে প্রার্থনা করেছেন সবাই। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। স্যামসাং গ্যালাক্সি নোট 7 স্মার্টফোনটির উৎপাদন ও বাজারজাতকরণ স্থায়ীভাবে বন্ধ ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দরপতন হয়েছে। বিশ্বে স্মার্টফোনের বাজারে স্যামসাং এর 23% শেয়ার রয়েছে। সম্প্রতি নোট 7 স্মার্টফোনটি বাজারে আসার 2 মাসের মাথায় ব্যাটারিজনিত সমস্যার কারণে এটির বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে স্যামসাং কর্তৃপক্ষ এর বাজারজাতকরণ বন্ধ করে দিলে এর শেয়ারের মূল্য কমে যায়। গণমাধ্যম জানায়, সম্প্রতি বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির শেয়ার সরিয়ে নিলে স্যামসাং এর শেয়ার মূল্য 7% হ্রাস পায়। বিশ্লেষকদের মতে, স্যামসাং এর শেয়ারের এই দরপতনে অ্যাপেলের শেয়ার মূল্য 1 ধাক্কাতে 2.3% বেড়ে গেছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। জাপানের টোকিওতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন, 3.5 লাখ ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। হারিকেন ম্যাথিউর পর যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় রাজ্যটির প্রায় 1 ফুটের বেশি অংশ ডুবে গেছে। এ পর্যন্ত হারিকেন ম্যাথিউর আঘাতে যুক্তরাষ্ট্রে মারা গেছে 20 জন এবং শুধু নর্থ ক্যারোলাইনাতেই মারা গেছেন 14 জন। আগামী 72 ঘন্টায় পরিস্থিতি আরও বিপজ্জনক অবস্থায় থাকবে বলে জানিয়েছে রাজ্যটির গভর্নর। প্রায় 5.5 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সেখানে। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত 2000 জনকে উদ্ধার করেছে এবং অন্তত 4000 মানুষ নিরাপদ আশ্রয়ে রয়েছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা নর্থ ক্যারোলাইনার 31টি এলাকায় বড় ধরনের দুর্যোগ ঘোষণা করেছেন এবং সেখানে প্রয়োজনীয় তহবিলের যোগান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এদিকে হারিকেন ম্যাথিউর পর হাইতির অবৈধ অভিবাসীদের দেশে পাঠানো স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। হারিকেন ম্যাথিউর আঘাতে বিধ্বস্ত ক্যারিবীয় দেশ হাইতিতে বিশুদ্ধ খাবার পানির সংকটে কলেরা রোগের প্রাদুর্ভাবের আশঙ্কায় 10 লাখ ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় সংস্থাটি। এদিকে হাইতি দক্ষিণাঞ্চলে ত্রাণ সরবরাহ জোরদারের পাশাপাশি বিশৃঙ্খলার আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দুর্গত এলাকায় দেরিতে ত্রাণ পৌঁছানোর কারণে বিক্ষোভ করেছে অনাহারী মানুষ। তবে সড়ক ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং অনাহারে থাকা স্থানীয় লোকজনের বাধার কারণে ত্রাণ সরবরাহ প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স থেকে মার্কিন সামরিক হেলিকপ্টারের সাহায্যে ইতোমধ্যে 47 মেট্রিক টন ত্রাণ পাঠানো হয়েছে। গেল সপ্তাহে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিউর তাণ্ডবে প্রাণ হারিয়েছে হাইতির 1000-এরও বেশি মানুষ। জাপানের টোকিওতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডে 3.5 লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানায়, টোকিওর নিজিয়া এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এর ফলে বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ অফিসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে স্থানীয় বিমানবন্দরে এর প্রভাব পড়েনি। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। উত্তর কোরীয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের পদত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার প্রবণতা শুরু হওয়ার মধ্যেই উপপররাষ্ট্রমন্ত্রীকে সপরিবারে নির্বাসনে পাঠিয়েছেন নেতা কিম জং উন। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার জং আং ইলবো নামের একটি গণমাধ্যম এই খবর জানায়। পত্রিকাটি জানিয়েছে, ব্রিটেনে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত পদত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়ার পর থেকেই পুরো পররাষ্ট্র মন্ত্রণালয়ে কড়া নজরদারির মধ্যে রেখেছেন কিম। এছাড়া সম্প্রতি চীনে উত্তর কোরীয় রাষ্ট্রদূত পালিয়ে দক্ষিণ কোরিয়ায় চলে গেছেন। পিয়ংইয়ং এর উপপররাষ্ট্রমন্ত্রীও পরিবার সহ দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন, এমন ইঙ্গিত পেয়েই তাকে নির্বাসনে পাঠানো হয়েছে। এছাড়া আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকেও নির্বাসনে পাঠানো হয়েছে। বিবিসি জানিয়েছে, এই বছর প্রায় 3.5 লাখ মানুষ উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গেছে। বলিভিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এল আলতো শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ অবরোধ তুলে দিতে গেলে এ সংঘর্ষ শুরু হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও টিয়ার শেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয় বলে জানা গেছে। পরে সেখান থেকে 10 জনকে আটক করে পুলিশ। শহরের মেয়রের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ করা হয়। দক্ষিণ আফ্রিকায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নকে অবৈতনিক করার দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলনের প্রেক্ষাপটে সরকারিভাবে বিশেষ কমিটি করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা। কমিটিতে 8টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তাদের নাম রয়েছে বলে জানানো হয়। এদিকে কমিটির নাম ঘোষণার পরও গেল সপ্তাহে শুরু হওয়া আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার কথা জানায় শিক্ষার্থীরা। মঙ্গলবারও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সম্প্রতি সরকারের নতুন শিক্ষানীতিতে 2017 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন শতকরা 8 বৃদ্ধির ঘোষণার পর বিক্ষোভে ডাক দেয় শিক্ষার্থীরা। থাইল্যান্ডে বোমা হামলার আশঙ্কায় দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান থাওয়িট নেটনিয়ম বলেন, একটি সশস্ত্র গোষ্ঠী ব্যাংককের কাছের একটি প্রদেশে গাড়ি বোমা হামলার পরিকল্পনা করছে। বোমা তৈরির উপাদান ও গাড়িসহ অস্বাভাবিক যে কোনো কিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। থাইল্যান্ডে গত কয়েক সপ্তাহ বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটে। এসব হামলার সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে সক্রিয় মুসলিম বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো জড়িত বলে দাবি করে আসছে পুলিশ। প্রতি 7 সেকেন্ডে বাল্যবিবাহের শিকার হচ্ছে 15 বছর বা তার কম বয়সী অন্তত একজন কিশোরী। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক নতুন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সহিংসতা, দারিদ্র্য ও মানবিকতার অভাবে শিশুরা বাল্যবিবাহের শিকার হচ্ছে বলেও জানানো হয় ওই প্রতিবেদনে। ফলে স্কুলে যেতে না পারার পাশাপাশি পারিবারিক নির্যাতন ও ধর্ষণের শিকার হয় তারা। প্রতিবেদনে আরো বলা হয়, তাদের অনেকেই আবার অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং এইডসের মতো মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয়। এমন দেশের তালিকার শীর্ষে রয়েছে চাদ, নাইজার, আফ্রিকা, মালি ও সোমালিয়ার মতো দেশগুলো। যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের প্রতি সমর্থন ও বিদ্বেষমূলক হত্যাকাণ্ডে নিন্দা জানিয়ে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে একটি প্রস্তাব উত্থাপন করেছে নগর কাউন্সিলের সাংস্কৃতিক বিষয়ক কমিটি। এরই মধ্যে 53 সদস্যের নগর কাউন্সিলে 33 জনই এই প্রস্তাবের সমর্থন দিয়েছেন। শিগগিরই প্রস্তাবটি নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে পাশ হওয়ার কথা রয়েছে। এতে ধর্মের মানুষের সহাবস্থানের পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়। সেই সঙ্গে মুসলিম বিদ্বেষী সহিংসতার বিরুদ্ধে নিউ ইয়র্কবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। মুসলিম সম্প্রদায়ের বিশ্বাস ও সংস্কৃতির প্রশংসা করে প্রস্তাবে আরো বলা হয়, মুসলমানরা যুক্তরাষ্ট্রের সমাজেরই অংশ। চীনের পূর্বাঞ্চলে 4টি 6তলা বিশিষ্ট ভবন ধসের 12 ঘণ্টা পর বাবার বুকে জড়িয়ে থাকা অবস্থায় এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, বাবা মারা গেলেও তার শেষ আলিঙ্গনের কারণে প্রাণে বেঁচে যায় 3 বছরের মেয়ে উ নিংজি। ধ্বংসস্তূপের ভেতর থেকেই উ এর মায়ের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার চীনা সংবাদ মাধ্যম জানায়, বিধ্বস্ত ভবনের একটি সিমেন্টের স্তম্ভের নিচ থেকে উদ্ধার করা হয় 26 বছর বয়সী শ্রমিক। তার মরদেহের আড়ালে মেয়েকে পাওয়া যায়। গেল সোমবার চীনের ঝেজিয়াং প্রদেশের ওয়েনজৌতে 4টি ভবন ধসে পড়ে। এতে 22 জনের মৃত্যু হয়। মঙ্গলবার উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। কাতার এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান থেকে একটি সদ্যজাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানের টয়লেটে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখা সদ্যজাত এক মৃত শিশুটিকে দেখতে পান পরিচ্ছন্নতা কর্মীরা। কাতারের জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্দোনেশিয়া যাচ্ছিল বিমানটি। এ ঘটনায় ইন্দোনেশিয়ার এক নারী অভিবাসন কর্মীকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। শিশুটির বয়স আনুমানিক 5 থেকে 7 মাস বলে জানান বিমানবন্দরের মুখপাত্র। চীনের পূর্বাঞ্চলীয় ঝাংসু প্রদেশে নানজিংয়ের সাপের খামার থেকে 50টিরও বেশি কেউটে সাপ পালিয়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরটিতে। গেল শুক্রবার শহরের লিওয়ে এলাকার একটি বাড়ি থেকে সাপ মারা হয়।
এর দুদিন পর স্থানীয় সরকার এক বিবৃতিতে জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দেন। এদিকে চুনি নামের একটি খামার থেকে 200টিরও বেশি কেউটে সাপ পালিয়েছে। এর মধ্যে 150টি সাপ ধরা হয় এবং কিছু মেরে ফেলা হয়। 50টিরও বেশি সাপের খোঁজ এখনো পাওয়া যায়নি। খামারটির 5 কিলোমিটার পর্যন্ত এলাকায় সাপগুলোর সন্ধান চলছে বলে জানা গেছে। ভারতের উত্তরপ্রদেশের রামপুর জেলার একটি গ্রামে সাপের কামড়ে 3 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে গ্রামটিতে ব্যাপক সাপ আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, গত কয়েকদিনে বিষাক্ত ওই সাপটির অন্তত 46 জন মানুষকে কামড় দেয়। এর মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। রাতের বেলা প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে নিহত 3 জনকে কামড় দেয় বিষাক্ত ওই সাপটি। এ ঘটনার পর বিষাক্ত সাপটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেয় জেলার বন কর্মকর্তারা। ফিলিপিন্সে উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধের পরিকল্পনা গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। প্রেসিডেন্ট হওয়ার পর ফিলিপিন্সে ব্যাপক মাদক বিরোধী কর্মসূচি গ্রহণ করেন রদ্রিগো। তারই অংশ হিসেবে এমন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়। মঙ্গলবার এক নির্বাহী আদেশে প্রেসিডেন্টের নিজ শহর দাভাওতে এই আদেশ জারি করা হয়। তবে প্রেসিডেন্টের এমন নির্বাহী আদেশের বিরুদ্ধে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির সাধারণ মানুষ। 2013 সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা গেছে, ফিলিপিন্সে প্রতিদিন 21% মানুষ উন্মুক্ত স্থানে ধূমপান করে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধূমপান বিরোধী চুক্তিতে স্বাক্ষর করা দেশসমূহের মধ্যে অন্যতম ফিলিপিন্স। ফিলিপিন্সে মাদকাসক্তের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতার পাশাপাশি মৃত্যুর কথা সবসময় স্মরণ করিয়ে দিতে মাদকাসক্তদের কাজ দেওয়া হয়েছে কফিন তৈরির। এছাড়া সুস্থ জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন শারীরিক ব্যায়াম অনুশীলনের পাশাপাশি তরুণদের জন্য ব্যবস্থা করা হয়েছে নানা ধরনের খেলাধুলার। এটি কোনো নাচের প্রশিক্ষণ কর্মশালা নয়। ফিলিপিন্সের রিজাল প্রদেশে নৃত্যশিল্পী নয়, জড়ো হয়েছেন একদল মাদকাসক্ত। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতেই এই প্রচেষ্টা। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টি গুরুত্ব দিয়ে সরকারিভাবে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। এছাড়া যেসব তরুণ অল্প বয়সে মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়েছে, তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে খেলাধুলারও সুযোগ করে দেওয়া হয়েছে। এখানে মাদকাসক্তদের পুনর্বাসন ও সুস্থ জীবনে ফিরে আসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। তরুণ মাদকাসক্তদের প্রতি বিশেষ যত্ন নিচ্ছে কর্তৃপক্ষ। স্বাভাবিক জীবনে ফিরে আসতে এসব কার্যক্রম আমার বেশ কাজে লাগছে। মাদক নির্মূলের এসব কর্মসূচিতে মাদকাসক্তরা বিনামূল্যে অংশ নিতে পারবেন, যা এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। আমি যা করি তা হলো তাদেরকে বেশি করে হাসানোর চেষ্টা করি এবং এর উপকারিতা সম্পর্কে ব্যাখ্যা করি। তাদেরকে আরো অনেক বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তারা আমাকে অনুসরণ করে অনুশীলন করে থাকে। এখানে প্রশিক্ষণ করা আমার জন্য খুবই কঠিন হচ্ছে, কিন্তু পরিবারের ভালোর জন্য এটা আমাকে করতেই হবে। পরিবারকে অনেক বেশি মনে পড়ছে। মাদক বিরোধী অভিযানে যারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে, তাদের জন্যও আয়োজনের কমতি নেই। গেল জুন মাসে পুলিশের কাছে আত্মসমর্পণ করা 400 মাদকাসক্তকে কফিন তৈরি সহ বিভিন্ন কাজের সুযোগ করে দেওয়া হয়। পুনর্বাসন, কারিগরি প্রশিক্ষণ ছাড়াও মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে কফিন তৈরির কাজে লাগানো হচ্ছে তাদেরকে। নিজেকে সংশোধন করতেই হবে, এছাড়া আর কোনো পথ খোলা নেই। আত্মসমর্পণের পর নিজেকে শুধরানোর জন্য এখানে কাজ শুরু করেছি। আশা করি এর মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। চলতি বছর রদ্রিগো দুতের্তে ফিলিপিন্সের প্রেসিডেন্ট হওয়ার পর মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে। গেল মে মাস থেকে মাদক বিরোধী এই অভিযানে এখন পর্যন্ত সন্দেহভাজন প্রায় 900 মাদক পাচারকারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। প্রথমবারের মতো একা বিদেশ ভ্রমণে বেরিয়েছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়ামসের স্ত্রী কেট মিডলটন। নেদারল্যান্ডসে একটি প্রদর্শনী ও আর্ট ক্লাসে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি এই ভ্রমণ শুরু করেন। মঙ্গলবার রাজা উইলিয়াম আলেকজান্ডার ও তার পরিবারের সঙ্গে তাদের বাসভবনে মধ্যাহ্নভোজনে অংশগ্রহণ করেন কেট। এছাড়াও একদিনের এই সফরে নেদারল্যান্ডসে আয়োজিত মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে একটি আলোচনায় অংশগ্রহণের কথা রয়েছে তার।
এই পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে দেশে দেশে পালন হচ্ছে পবিত্র আশুরা। কাবুলে শিয়া মসজিদে হামলায় নিহত 14। পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধি এ অঞ্চলে উত্তেজনা বাড়াবে মন্তব্য ভারতের। কাশ্মীরের পাম্পুরে সরকারি ভবনে অভিযানে 2 জঙ্গি নিহত। মিয়ানমারের রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীর সংঘর্ষ, 4 সেনা সদস্য সহ নিহত 12। আলেপ্পোয় রুশ বিমান হামলায় নিহত অন্তত 25। সিরিয়া নিয়ে বিরোধের জেরে ফ্রান্স সফর বাতিল করলেন পুতিন। এবং এবার কংগ্রেস স্পিকার পল রায়ানকে দুর্বল ও অকার্যকর নেতা বললেন ট্রাম্প। হিলারির বিরুদ্ধে নতুন করে স্বজনপ্রীতির অভিযোগ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।